بسم الله الرحمن الرحيم انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا لا تجعل مع الله إلها آخر لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا صدق الله العلي العظيم সূরা বনী ইসরাঈল এর 21 ও 22 নং আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এরূপ: হে নবী, তুমি দেখো কিভাবে আমি পার্থিব সম্পদে তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করি। অবশ্য মর্যাদার দিক থেকে আখিরাত অনেক বড়, তার ফজিলতও বহুলাংশে বেশি। হে মানুষ, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না, নতুবা পরকালে তোমরা নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপন করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2024-2025 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গোলাম ফারুক, লক্ষ্মীপুর 3। আপনার সময় 5 মিনিট, দয়া করে সময়ের মধ্যে শেষ করবেন। মাননীয় স্পিকার, আমাকে বাধ্যতা দিবসে বক্তব্য প্রদানের জন্য সুযোগ দান করার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ। আজ মহান জাতীয় সংসদে বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি 1971 সালে
স্বাধীনতার যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধারা দেশের জন্য শহীদ হয়েছিলেন সেই সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭৫ সালের বঙ্গবন্ধু পরিবারের দ্বারা শহীদ হয়েছিলেন, বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজলুল নেতা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদেরকে আমি স্মরণ করি। জেলখানায় যে 4 নেতাকে হত্যা করা হয়েছিল আমি স্মরণ করি। স্বাধীনতা যুদ্ধের পরে এদেশের স্বাধীনতা আন্দোলনে সহযোগিতার আন্দোলনে যেসব দেশক শহীদ হয়ে এদেশের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে, আমি তাদেরকে স্মরণ করছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি 2 বার মনোনয়ন দিয়ে জাতীয় সংসদ সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছেন আমাকে। আমি সেই সাথে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নির্বাচনী আসন লক্ষ্মীপুর সদর উপজেলা 12টি ইউনিয়ন, 1টি পৌরসভা। জনগণের প্রতি যারা আমাকে প্রত্যক্ষভাবে ভোট দিয়ে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি স্মরণ করছি 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, বঙ্গবন্ধু সর্বকনিষ্ঠ মন্ত্রী নির্বাচিত হয়েছেন। 58 সালের আইয়ুব বিরোধী আন্দোলন, 62 সালের শিক্ষা আন্দোলন, 63 সালের 6 দফা আন্দোলন, 69 সালের গণ অভ্যুত্থান, সর্বোপরি 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ মূল ভূমিকা ছিল, যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের সর্বভূমি ভূমিকা। সামরিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন করে গণতান্ত্রিক পথে বাংলাদেশকে এগিয়ে দেওয়ার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। মাননীয় স্পিকার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা, সেখানে অনেক উন্নয়নশীল রাষ্ট্র দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবারে 7,57,000 কোটি টাকার বাজেট দিয়ে বাংলাদেশ এর জনগণের জন্য প্রশংসা অর্জন করেছে। সারা বিশ্বে বঙ্গবন্ধু কন্যার সাহসিকতা বহিঃপ্রকাশ করেছে। মাননীয় স্পিকার, এবার বাজেটে গণমুখী বাজেট, জনবন্ধ বাজেট, সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যবধির উপর থেকে ট্যাক্স কমানো হয়েছে, যাতে সাধারণ জনগণ উপকৃত হবে। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপিকে, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি সংসদ সদস্যদের বিষয়ে একটু কথা না বললে নয়। এবার বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানি উপহার দিয়ে কর। মাননীয় সদস্য 2 মিনিট। আমাকে একটু সময় দেন মাননীয় স্পিকার, আমি 2-1টা কথা জনগণের জন্য বলবো। আমাকে একটু সময় দেন দয়া করে। নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। মাননীয় স্পিকার, আপনি 2 মিনিট বলবেন। জাতীয় সংসদ সদস্যদের বিষয়ে আমি 2-1টা কথা বলবো। এবারে বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানির উপরে কর আরোপ করা হয়েছে। এই কর প্রত্যাহারের দাবি জানাই। একজন সংসদ সদস্য আইন প্রণেতা, আমরা সংসদ সদস্য
সার্বক্ষণিক জনগণের সাথে যোগাযোগ করতে হয়। উন্নয়নমূলক কাজের জন্য সর্বক্ষণ আমাদেরকে ঢাকার সাথে যোগাযোগ করতে হয়। যেখানে একজন জেলা পরিষদের চেয়ারম্যান বিনা পয়সায় বাসা পায়, তার নির্বাচনকালীন সময়ে 5 বছরের জন্য বিনা পয়সায় গাড়ি পায়, 200-400 লিটার তেল প্রতি মাসে পায়, বিনা পয়সায় ড্রাইভার পায়। একজন উপজেলা চেয়ারম্যান বিনা পয়সায় অফিস পায়, বিনা পয়সায় বাসা পায়, বিনা পয়সায় অফিস পায়, বিনা পয়সায় গাড়ি পায়, 240 লিটার তেল প্রতি মাসে পায়। একজন মেয়র প্রতি মাসে 500 লিটার তেল বিনা পয়সায় পায়, ড্রাইভার পায়। আর আমরা একজন সংসদ সদস্য হিসাবে আমরা কেন পাবো না? ঠিক আছে, আমি বাজেটে পড়ি, আমি 2 মিনিট দেন। আমরা 5 বছর মেয়াদ পূর্ণ হলে আমরা গাড়ি সরকারকে ফেরত দিয়ে দেব। আমাদেরকে ড্রাইভার দেন, তেল দেন। আমরা সরকার বিনা পয়সায় ট্যাক্স দিয়ে আমরা গাড়ি নিতে চাই না। মাননীয় স্পিকার, আমরা 350 সংসদ সদস্যের দাবি এই বলে আমি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মুহিবুর রহমান পটুয়াখালী 4-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে মহান সংসদে 2024-25 সালের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় স্পিকার, আজ অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি রাখাল রাজা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। আমি স্মরণ করছি 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্য ঘাতকের নির্মম বুলেটে আত্মাহুতি দিয়েছেন তাদেরকে। আমি স্মরণ করছি 3 নভেম্বরের জেলখানায় শাহাদাত বরণ করে জাতীয় চার নেতা নজরুল ইসলাম, তাজউদ্দিন, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামানকে। আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনকে। মাননীয় স্পিকার, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই বহিষ্য নেত্রী, বাংলাদেশের 17 কোটি মানুষের অবিসংবাদিত নেত্রী, মুক্তিযুদ্ধের আদর্শের শেষ ঠিকানা, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার একমাত্র দীপ্তবাতিকার, বাংলার মানুষের মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি আমাকে সংসদে আসার সুযোগ করে দিয়েছেন এবং আমার মতো দুর্যোগের মাঝে বেড়ে ওঠা একজন ক্ষুদ্র কর্মীকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ববান প্রদান করে মানুষের পক্ষে কাজ করার সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শীর্ষক যে বাজেট এবার পেশ করেছেন, সেই বাজেটটি বাংলাদেশের এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুন মাসটি আমাদের জন্য এমনিতেই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা যে স্বপ্ন দেখি তারই রূপরেখা প্রতিফলিত হয়েছে বাজেটের মাধ্যমে। এছাড়া এই জুন মাস 2008 সালে তৎকালীন 111 সরকারের স্থাপিত বিশেষ কারাগার থেকে মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে কারামুক্ত হন সুযোগ্য নেতৃত্ব দেন জারি পরিস্থিতি বাংলার জনগণ গণতন্ত্র ফিরে পায়। দেশি জননেত্রী শেখ হাসিনা একজন কর্মী হিসাবে বিশেষ গুরুত্ব বহন করে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্লাটিনাম জন্ম জয়ন্তী ঐতিহাসিক 13 জুন এই মাসে ইতিমধ্যে পালিত হয়েছে এবং এই বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠাদের স্বপ্ন সূত্র সেই 13 জুনের
সেই আওয়ামী লীগ গঠনের মাধ্যমে প্রথম শুরু হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বাজেট স্থাপন করা হয়েছে। এই সরকার 7,97,000 কোটি টাকা 6 জুনে মহান সংসদে জাতীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা 16তম এবং দেশের 53তম বাজেট পেশ করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাজেট দেশের পেশের মাধ্যমে 2061 সালের মধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রযাত্রা শুরু হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা নির্মাণ কল্পে 2024 এবং 25 অর্থ বছরে সুখী সমৃদ্ধ উন্নীত স্মার্ট বাংলাদেশ অঙ্গীকার নিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, জনগণের জীবনযাত্রার মানকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। স্বল্প সময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা সম্ভব নয়, এর জন্য কয়েকটি বিষয় উল্লেখ করি। প্রস্তাবিত বাজেটের ইতিবাচক কিছু দিক হলো দিক প্রয়োজন মনে করি আলোচনা করার। প্রস্তাবিত বাজেটের রূপরেখা অনুযায়ী স্মার্ট বাংলাদেশের মাথায় পিছু আয় হবে কমপক্ষে $12,500। ঘুষে যাবে চরম দারিদ্র এবং সাধারণ দরিদ্র সীমার নিচে যাবে 30% মানুষ। মুদ্রাস্ফীতি হবে 4 থেকে 5% মধ্যে। বাজেটে ঘাটতি নেমে আসবে 5% নিচে। রাজস্ব জিডিপির অনুপাত হবে 20% এবং বিনিয়োগ বেড়ে যাবে জিডিপির 40%। এই বাজেটের প্রশংসনীয় আরো কিছু বিষয় উল্লেখযোগ্য। চলতি 2023-24 অর্থবছর চেয়ে 24-25 অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও দারিদ্র্য নিরসনে মোট বরাদ্দ বাড়ানো হয়েছে 10,000 কোটি টাকা। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, প্রতিবন্ধীদের সুরক্ষা, প্রবীণ জনগোষ্ঠী, বিধবা, স্বামী পরিত্যক্ত মহিলাদের অনুকূলে বরাদ্দ বাড়ানো হয়েছে। মাননীয় স্পিকার, এখন আমি আমার মন্ত্রণালয় সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। বঙ্গবন্ধুর হাত ধরে 2072 সালে দুর্যোগ ব্যবস্থাপনা 3 মন্ত্রণালয়ের সৃষ্টি। একই সাথে 1973 সালে তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিবি গঠনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থার একটি যুগান্তকারী পরিবর্তন আনেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে আগাম ও সময়যোগী পূর্বাভাস প্রধান ব্যবস্থার উন্নয়ন সহ দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। 78,600 জন সিপিবি ভলান্টিয়ার সহ 78 লক্ষ স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে এই দুর্যোগে ভূমিকা রাখে। বিভিন্ন দুর্যোগ সত্ত্বেও জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যথাযথ দিক নির্দেশনায় ঘূর্ণিঝড় রিমালের পূর্বে ব্যাপক প্রস্তুতি ব্যবস্থা গ্রহণ করায় আমরা সফলভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, সদ্য ইতিমধ্যে সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, সিলেটের বন্যা দেখা দেওয়ায় এই সকল জেলায় সিটি কর্পোরেশনের ত্রাণ কমিটি সর্বমোট আমরা ইতিমধ্যে অনেক ত্রাণ দিয়েছি এবং এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটাকে মোকাবেলার জন্য আমরা কাজ করতেছি। মাননীয় স্পিকার, বিএনপি সরকারের ব্যর্থতায় 91 সালে ঘূর্ণিঝড়ে দেশে পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের জেলা সহ 1.5 লক্ষাধিক মানুষের মৃত্যু হয়, যা স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে পরিচিত। আর তো বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এখন দুর্যোগে মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আমাদের স্বেচ্ছাসেবকদের তৎপরতা, ডিজিটাল পদ্ধতিতে আবহাওয়া ঘটন, 1090 টোল ফ্রি নম্বর মাধ্যমে আগাম বার্তা, 333 নম্বরে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা, আমাদের সরকারের আন্তরিক প্রচেষ্টা সব মিলিয়ে এটা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যতদিন নেতৃত্বে আছে ততদিন আমরা এভাবেই সফলভাবে সমস্ত দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব। খাদ্য এবং সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়, বন্যা, অল্প সময়ের অধিক বৃষ্টিপাত হচ্ছে, ঘন ঘন বজ্রপাত হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পায়। দুর্যোগ ব্যবস্থাপনা 3 মন্ত্রণালয়ের আওতায় মুজিব কিল্লা নির্মাণ সহ বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, সাইক্লোন শেল্টার, জেলা উপজেলা পর্যায়ে ত্রাণ গুদাম, দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ, ক্ষুদ্র মাঝারি আকারে ব্রিজ, কালভার্ট সহ গ্রামীণ রাস্তা এসবিকরণ সহ আজকে ব্যাপকভাবে গ্রামাঞ্চলের উন্নয়নে এই মন্ত্রণালয় কাজ করে থাকে।
এছাড়া খাদ্য উৎপাদন বাড়াতে নিরাপদ কৃষকদের কৃষিকাজের সহায়তার লক্ষ্যে বজ্র নিরোধক দণ্ড ডিপ টিউবওয়েল সোলার প্যানেল সমন্বয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষক আশ্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বর্তমানে চলছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রচলিত ইটের ব্যবহারের পরিবর্তে পরিবেশ বান্ধব ইউনিবলকে রাস্তা নির্মাণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, যার মাধ্যমে পরিবেশ বান্ধব স্মার্ট গ্রামীণ অবকাঠামো সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যেতে পারব। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন। আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ বিশ্বে রোল মডেল হলো বড় ধরনের ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তার জন্য সামগ্রী মজুত, সংরক্ষণ, জরুরি সামগ্রী আনা নেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ইতিমধ্যে হিউম্যানিটেরিয়ান স্টেজ এরিয়া নির্মাণের গুরুত্ব অনুধাবন করে এবং প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘ খাদ্য কর্মসূচি WFP এই প্রকল্পে আর্থিক এবং কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বড় ধরনের দুর্যোগ অনুসন্ধান উদ্ধার কাজের সমন্বয় লক্ষ্যে উচ্চমাত্রার ভূমিকম্প সহনীয় একটি স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক কারিগরি সহায়তায় শীঘ্রই এটির কাজ শুরু হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটার জন্য অলরেডি আমাদেরকে তেজগাঁওকে একটা জায়গা দিয়েছেন এবং এটার কাজ বর্তমানে চলমান রয়েছে। ইতিমধ্যে গাজীপুরের টঙ্গী 27 এলাকায় 8.2 একর জমির উপর দুর্যোগ নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জনবল তৈরির একটি দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কাজ চলমান রয়েছে। এইভাবে আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কোনো দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়কে আবহাওয়া অফিস এবং ফায়ার সার্ভিসের সাথে গভীরভাবে সমন্বয় হিসেবে কাজ করতে হয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভবিষ্যতে আরও স্মার্টভাবে এই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে আমি মনে করি আবহাওয়া অফিস এবং ফায়ার সার্ভিস এই দুইটি দপ্তরকে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করলে দ্রুত সময়ের মাধ্যমে আমরা আরও দক্ষতার সাথে যে কোনো দুর্যোগ মোকাবিলা আরও সহজ এবং ত্বরান্বিত হবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার উপরে দিয়ে একটি কথা বলতে চাই, আমাকে একটু সময় দিতে। আমার পটুয়াখালী 4 আসনের সংসদে হবে। আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুর্যোগ মানুষকে দেখার জন্য আমার এলাকা গিয়েছেন, তাদের কথা শুনেছেন। প্রিয় নেত্রীকে কাছে পেয়ে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত জনগণ তাদের কষ্ট ভুলে গিয়েছিল এবং তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেদিন আশ্বাসে ভবিষ্যতে পথ চলার ভাবে উদ্দীপ্ত হয়েছিল। মাননীয় স্পিকার, পদ্মা সেতু আমাদের দক্ষিণ 11টি জেলা অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। দক্ষিণ অঞ্চলে মানুষের আরেকটি স্বপ্নের সরকারের মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ঢাকা কুয়াকাটা বুলেট ট্রেন যাতায়াত করবে। ইতিমধ্যে রেল লাইন নির্মাণের জন্য ভূমি চিহ্ন করা হলেও এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর কাছে আমাদের দাবি যত দ্রুতের সাথে এই কাজটি শুরু করা। এদেশে 3য় সমুদ্রী বন্দর স্থাপন আমার এলাকা হয়েছে। পায়রা সমুদ্রী বন্দর মানে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশ নিজেদের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পরিকল্পিত পায়রা বন্দর, যা স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি। পায়রা সমুদ্রী বন্দরকে ঘিরে এখানে ইকোনমিক জোন প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। পায়রা সমুদ্র পোর্ট সংলগ্ন 1320 মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। এটা বাংলাদেশের একটি সর্ববৃহৎ কেন্দ্র। এখানে আরও 2টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলমান। পদ্মা কুয়াকাটা সংস্কারের কাজ এবং ট্রেন যোগাযোগ চলমান রয়েছে। আন্তর্জাতিক মানের প্রস্তাবিত শেখ হাসিনা বিমানবন্দরের কাজ এর মধ্যে আমাদের এখানে বর্তমানে কাজ চলমান রয়েছে। কলাপাড়াতে সে বাংলা নৌঘাটি সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন স্থাপিত হয়েছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের যে সমস্ত পৃথিবীর যে একটা উন্নয়নের রোল মডেল, তারই একটি প্রতিচ্ছবি আমার এলাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সেই প্রচেষ্টা এবং তার সহযোগিতায় আজকে আমার এলাকা একটি উন্নত এলাকা হিসাবে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, 1 মিনিট। আমার এলাকায় সবচেয়ে বর্তমানে কলাপাড়া, রাঙ্গাবালি, মহিপুর, আমতলী থানা এবং তালতলী থানা কি একটি প্রশাসনিক কেন্দ্রীয় এলাকা একটা জেলা করার দীর্ঘদিনের দাবি।
কারণ মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় এত উন্নয়ন করেছেন, এত অবকাঠামো করেছেন যে পটুয়াখালী জেলার থেকে এত দূর গিয়ে এই প্রশাসনকে এটা হিমশিম খেতে হয়। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নের এবং তার এই অবকাঠামোগুলি এবং তার ধরে রাখার জন্য সেখানে একটি কলাপাড়া উপজেলা, রাঙ্গাবালী উপজেলা, মহিপুর থানা, আমতলী উপজেলা, তালতলী থানাকে নিয়ে একটি আলাদা জেলা করার জন্য ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। মহিপুর থানাকে উপজেলা এবং রাঙ্গাবালী জেলা সদর একটি পৌরসভা ঘোষণার দাবি করছি। রাঙ্গাবালী জেলার অপূর্ব সুন্দর পর্যটন স্থান সোনাচর, চরশেয়ার পর্যটন থেকে এবং জাহাজমারাকে আন্তর্জাতিক পর্যটন হিসাবে দাবি জানাচ্ছি। কলাপাড়া উপজেলায় হাসপাতালকে 250 বেডে রূপান্তর করার জন্য দাবি করছি। ইতিমধ্যে আমি স্বাস্থ্যমন্ত্রীকে এভাবে ডিউটি লেটার দিয়েছি, আশা করি সে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য সাবেরা বেগম, মহিলা আসন 26কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, ভালোবাসা দিয়ে স্মরণ করছি নারী বান্ধব নেত্রী, আমাদের পৃথিবীর উজ্জ্বল নক্ষত্র, যিনি নিজের আলোয় আলোকিত, যার উপমা তিনি নিজেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাকে সংসদ সদস্য নির্বাচন করবার জন্য। মাননীয় স্পিকার, আমি আরো কৃতজ্ঞ জানাচ্ছি বাজেট যুগোপযোগী, বাস্তবসম্মত ও গণমুখী হওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপিকে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শুরুতে গভীরভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের উপহার দিয়েছেন স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র এবং জীবন দিয়ে বাংলাদেশের প্রতি তার ভালোবাসার শেষ রক্তবিন্দুটুকু উৎসর্গ করেছেন। আমি গভীরভাবে স্মরণ করছি 75-এর 15ই আগস্ট কাল রাতে শাহাদাত বরণকারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবকে এবং জাতির পিতার পরিবার বর্গকে। আমি আরো স্মরণ করছি অবুঝ ছোট্ট শিশু শেখ রাসেলকে, স্মরণ করছি অমর একুশে শহীদদের। মাননীয় স্পিকার, স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজ স্বাধীনতা পেয়েছি। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধকালীন 2 লক্ষ মা বোনদের, যাদের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। আমি স্মরণ করছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় 4 নেতাকে, যারা কারা অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, সুদীর্ঘ সংগ্রাম মুখর ও গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা, এদেশের মানুষকে উন্নয়নের শীর্ষে পৌঁছে দেওয়া। বিনিময়ে তিনি কিছুই প্রত্যাশা করেন নাই। বঙ্গবন্ধুর জীবনের যৌবন কারাগারে কাটিয়েছেন দেশের জন্য, আমাদের জন্য, দেশের মানুষের হাসি ফোটাবার জন্য। মাননীয় স্পিকার, দেশের সার্বভৌমত্ব ব্যাহত করতে যে ষড়যন্ত্রের জাল কুচক্রীরা বিস্তার করেছিল, তার জন্য বঙ্গবন্ধু তার স্বপ্ন পূর্ণ বাস্তবায়ন দেখে যেতে পারেন নাই। মাননীয় স্পিকার, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু যে কর্মপরিকল্পনা সাজিয়েছিলেন তা বাস্তবায়নের জন্য তিনি পর্যাপ্ত সময় পান নাই। মাননীয় স্পিকার, মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ তারই সুযোগ্য কন্যা আমাদের গর্ব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পূরণ হওয়ার পথে এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, আর্থ সামাজিক উন্নয়ন বিবেচনায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। গত 1.5 দশকে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, ভৌত অবকাঠামো, তথ্য ও প্রযুক্তি, বিজ্ঞান ও মানব সম্পদ, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে তা স্মার্ট বাংলাদেশের ভিত রচনা করেছে বলে মনে করি।
মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরবর্তীতে স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সম অধিকার থেকে বঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। জাতির পিতার পথ অনুসরণ করে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়ন ও সম অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা ও নীতি গ্রহণ করেছেন। এগুলো বাস্তবায়নের ফলে বাংলাদেশের নারী ক্ষমতায়ন ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। মাননীয় স্পিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ক্ষমতায়ন প্রকল্পে আওতাধীন গ্রামীণ বঞ্চিত নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, গবেষণা, জেন্ডার আইনে সহায়তা সহ দৈনিক সমস্যা সমাধান হচ্ছে। তথ্যপার মাধ্যমে নারী উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। গ্রামে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে দরিদ্র বিমোচন ও কর্মসংস্থান কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম এখন দৃশ্যমান। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর আধুনিকরণ, বিদ্যুৎ ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দর স্থাপনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, পায়রা ও মাতারবাড়ি সমুদ্র বন্দর স্থাপন, বেকার দূরীকরণে ও বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। গ্রামীণ জনপদে শহরের আধুনিক সুযোগ সুবিধা প্রবর্তনে, চিকিৎসার ক্ষেত্রে উন্নয়ন, কমিউনিটি ক্লিনিক স্থাপন, মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা, অনলাইনে দরিদ্র ও সাধারণ মানুষকে চিকিৎসার সেবা প্রদান করা, দরিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা তৈরিতে বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা প্রভৃতি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলে নারী উন্নয়নে বাংলাদেশে যে অগ্রগতি হয়েছে এমন কোন সেক্টর নাই যেখানে নারী নেতৃত্বের অস্তিত্ব নাই, যেখানে নারীরা সচল না। নারীরাই দেশ এগিয়ে নিচ্ছে, এগিয়ে নিবে। নারীদের আরো সহযোগিতা করলে আজকে বাংলাদেশ নারীদের দ্বারাই পরিচালিত হবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক বরিশাল 5কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2024-25 জাতীয় বাজেটের উপর এই মহান সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি আমরা। আমি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, মাননীয় মন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয় সহ লাখো কোটি আওয়ামী লীগের সদস্যদের অভিনন্দন জানাই। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সারা জীবনের লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। গভীর শ্রদ্ধা স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং পরিবারের সকল সদস্যদের, যারা 1975 সালে 15ই আগস্টে কালো হাতিতে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে নৃশংস ছবলে শহীদ হয়েছিলেন। শ্রদ্ধাভরে চিত্তে স্মরণ করছি কেন্দ্রীয় কারাগারে শহীদ হওয়া বঙ্গবন্ধুর 4 সহচর 4 নেতাকে। গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় আরো স্মরণ করছি সেই সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, এবং সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে, যাদের সর্বোচ্চ ত্যাগে আমরা পেয়েছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সশস্ত্র সালাম জানাচ্ছি 1952 সালে ভাষা আন্দোলনে নিহত সকল ভাষা শহীদদের প্রতি। মাননীয় স্পিকার,
গত 7 জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ভোট উৎসবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়। গত 6 জুন 2024 সালে মহান জাতীয় সংসদে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2023-24 অর্থ বছরের সম্পূরক এবং 24-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন, যার মোট আকার ছিল 7,97,000 কোটি টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। মাননীয় স্পিকার, বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর বিরূপ অর্থনৈতিক প্রভাবকে অত্যন্ত সফলভাবে মোকাবেলা করে প্রবৃত্তির প্রতি পুনরুদ্ধার করা গেলেও গত 2 বছরে ভূ রাজনৈতিক অস্থিরতা আমাদের নূতন ঝুঁকির সম্মুখীন হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও রাজনীতিকে আরেক সংকটে নিয়ে যায়। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ তাকে আরো ভয়াবহ রূপ দেয়। সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার বিষয়গুলো বিবেচনা নিয়েই টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এই স্লোগানকে ধারণ করে জনকল্যাণমুখী একটি বাজেট উপস্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী। প্রায় 8 লক্ষ কোটি টাকার এই বাজেট রূপকল্প 2041-এর আলোকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল স্তরের মানুষের আশা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা প্রতিফলন ঘটনার প্রত্যয় প্রণীত হয়েছে বলেই আমি মনে করি। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, গতিশীল নেতৃত্বে বিগত 1.5 দশকে বাংলাদেশ বিশ্বে একটি গতিময় ও দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বের দরবারে মর্যাদা লাভ করেছে। এই সময়ের মধ্যে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল 6.7% বেশি। 2008-9 অর্থ বছরে জিডিপির আকার ছিল 103.5 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে যা বেড়ে হয়েছে 460 বিলিয়ন মার্কিন ডলার। মোট জিডিপি উৎপাদনের মানদণ্ডে 2023 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ বিশ্বের 33তম বৃহৎ অর্থনৈতিক দেশ। 2008-9 অর্থ বছরে মাথাপিছু জাতীয় আয় ছিল 759 মার্কিন ডলার, যা বর্তমান সময় বেড়ে দাঁড়িয়েছে 2,765 মার্কিন ডলার। একই সময় দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার 24.3% থেকে নেমে 8.7% এবং অতি দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার 12.9% থেকে নেমে 5.6% এসে দাঁড়িয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 4,900 মেগাওয়াট থেকে 30,277 মেগাওয়াটে উন্নীত হয়েছে। গত 1.5 দশকে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাননীয় স্পিকার, গণমুখী স্বাস্থ্য সেবা নিশ্চিতে আস্থা ঠিকানা হিসেবে কাজ করছে কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি বিশেষ উদ্যোগের একটি। কমিউনিটি ক্লিনিকের সাফল্যকতা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পুস্তিকার নাম কমিউনিটি ক্লিনিক, হেলথ রিভলিউশন ইন বাংলাদেশ। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে প্রায় 30 রকমের ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। মাননীয় স্পিকার, ডিজিটাল বাংলাদেশ দার্শনিক প্রত্যয়টি যাত্রা শুরু হয়েছিল 2008 সালের 12 ডিসেম্বর, যখন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার দৃঢ় অঙ্গীকারে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জননেত্রী শেখ হাসিনা ভিশন রূপকল্প 2021 ঘোষণা করেন। সেই নির্বাচনী অঙ্গীকারে বলা হয় 2021 সালে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতায় পরিপূর্ণতা পেয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতার দর্শনকে ধারণ করে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষিখাতে বিপ্লব ঘটিয়েছে। নতুন উদ্ভাবন এবং কৃষি উৎপাদন সহায়ক নীতি কৌশল কৃষিখাতে বিপ্লবের মূল চালিকা হিসেবে ভূমিকা রেখেছে। 1996 সালে সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থায় গত 15 বছরে
সরকার যুগান্তকারী সফলতা দেখিয়েছে। দেশের অনেক মহাসড়ক 4 বা ততোধিক লেনে উন্নীত করা হয়েছে। নতুন নতুন ফ্লাইওভার সেতু নির্মিত হয়েছে। মাননীয় স্পিকার, 2018 সালে নির্বাচনী ইশতেহারে আমার গ্রাম আমার শহর প্রতিপাদ্যে সামনে রেখে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের অঙ্গীকার করা হয়েছিল। সে প্রেক্ষিতে আজ দেশের প্রায় সব গ্রামে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে, আর তা সম্ভব হয়েছে উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাইনামিক ও দক্ষ নেতৃত্বে। মাননীয় স্পিকার, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানা রকম ভাতা দিয়ে যাচ্ছে। এর ভিতরে আছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, বিধবা ভাতা, দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা, হিজড়া এবং বেদেদের জন্য ভাতা ইত্যাদি ইত্যাদি। 2 মিনিট মাননীয় মন্ত্রী। শেখ হাসিনা সরকার গৃহহীন ভূমিহীন পরিবারকে জমি সহ বাড়িয়ে দিচ্ছে পৃথিবী ইতিহাসে একটি বিরল ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশে একজন মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না কর্মসূচির আওতায় দেশে পর্যন্ত 13টি জেলা ও 123টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। 1997 থেকে 2023 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ে অধীন আশ্রয়ন প্রকল্প থেকে তিনি 28 লক্ষ মানুষকে পুনর্বাসিত করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার নিজ কর্মক্ষেত্র পানি সম্পদ মন্ত্রণালয় সম্বন্ধে কিছু বলতে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেই সুবিধা উন্নয়নে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের পানি সুষ্ঠু টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের মাধ্যমে স্বল্প মেয়াদে দারিদ্র্য দুর্ভিক্ষ মোকাবিলা করা এবং দীর্ঘ মেয়াদে দেশের প্রতি ইঞ্চি জমি মানুষের জীবন জীবিকা ও বিনিয়োগ নিরাপদ করার স্বপ্ন নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 60 দশকে কারাগারে থাকা দিনগুলোতে এদেশের নদী ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পর্কে ভাবতেন, যা তার কারাগারে রোজ রামচা বইয়ে দেখা যায়। এছাড়া বঙ্গবন্ধু 1970 নির্বাচনের প্রাক্কালে রেডিও ভাষণে বলেছিলেন, হাইকোর্ট বন্যা নিয়ন্ত্রণ অবশ্যই প্রথম কর্তব্য হিসাবে বিবেচনা করতে হবে। জরুরি অবস্থার ভিত্তিতে একটি সুসংগত ও সুষ্ঠু নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করা আশু প্রয়োজন। আনকোট। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট ও সুপরামর্শে পানি সম্পদ মন্ত্রণালয় তথা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম অতীতের চেয়ে অনেক গতিশীল হয়েছে, যার কারণে বন্যা, ঘূর্ণিঝড় বা যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে নদী ও বাঁধগুলো আগের চেয়ে অনেক সুরক্ষিত থাকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই কথা বলে অত্যুক্তি হবে না যে বাংলাদেশ পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সকল নীতি, আইনগত কাঠামো, বিধিমালা ও পরিকল্পনা প্রণয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান ও অর্জন অনন্য সাধন ও অনিত্যক্রম্য। মাননীয় স্পিকার, নদী, খাল, বিল ও হাওর পাওয়ার দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের নদ নদী শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে 3টি প্রধান নদ নদী হল গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। ভূগর্ভস্থ পানি সহ মোট বার্ষিক পানির প্রাপ্যতা প্রায় 1297 বিলিয়ন ঘনমিটার, যার মধ্যে 3টি প্রধান নদ নদীর অবদান প্রায় 1133 বিলিয়ন ঘনমিটার। শুষ্ক মৌসুমে প্রাপ্যতা নেমে আসে মাত্র 88 বিলিয়ন ঘনমিটারে, যার মধ্যে 74 বিলিয়ন ঘনমিটার আন্তঃসীমান্ত প্রবাহ। এক্ষেত্রে গঙ্গার অবদান 17%, ব্রহ্মপুত্রের অবদান 75%, মেঘনার অবদান মাত্র 7%। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম শ্রেষ্ঠ উপহার বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100। জাতির পিতার স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি কোট করছি, আগামী 100 বছরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায় বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 সালে বাংলাদেশকে যেভাবে গড়তে চাই সেভাবেই আমরা বদ্বীপ পরিকল্পনা প্রণয়ন করেছি। আনকোট করছি। এটি অভিযোজন ভিত্তিক সামগ্রিক দীর্ঘমেয়াদী কৌশলগত মহাপরিকল্পনা, যা আমাদের স্বপ্ন দেখার নিরাপদ জলবায়ু পরিবর্তনে অভিজ্ঞ, সহিষ্ণু, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা। বাংলাদেশ ডেল্টা প্ল্যানের 2100 আওতায় পানি সম্পদ মন্ত্রণালয় 52,250 কোটি টাকা ব্যয়ে 28টি প্রকল্পের আওতায়
28টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, যার 12টি প্রকল্প ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, 56টি প্রকল্প চলমান রয়েছে। সরকার ইতিমধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাঁধ উন্নয়নের প্রকল্পের আওতায় 10টি পোল্ডার পুনর্বাসন, 20টি পোল্ডারের পুনর্বাসন ও সংস্কার কাজের লক্ষ্যে বিশ্ব ব্যাংক এবং এডিবির সঙ্গে আলোচনা চলছে। মাননীয় স্পিকার, প্রতি বছর এই আমাদের বাংলাদেশের নদ নদীর যে সমস্ত ক্ষয়ক্ষতি হয় বন্যায়, ঘূর্ণিঝড়ে, এসব প্রতি বছর আমরা বাঁধ মেরামতের মাধ্যমে আমরা এই সমস্ত নদী ভাঙ্গন বাঁধকে আমরা মেরামত করি এবং এই বাঁধকে যাতে করে সুনামগঞ্জ এলাকাতে এবং সিলেট এলাকাতে যাতে করে বন্যা এবং ঘূর্ণিঝড় যাতে করে তারা বন্যা কবলিত না হয়, এই জন্য 264 কোটি টাকা প্রাকৃতিক ব্যয় সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে আগাম বন্যা হতে বোরো ধান রক্ষার্থে বন্যা ও পানি সম্পদ ব্যবস্থা উন্নয়ন শীর্ষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমাদের বিশ্বাস, এই প্রকল্পের আওতায় 19টি নদী খননের মাধ্যমে নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন করা হলে হাওর অঞ্চলে বন্যা ঝুঁকি হ্রাস পাবে। মাননীয় স্পিকার, আমি বরিশাল 5 আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় আমি বরিশালবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং পানি সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য, আমার নির্বাচিত এলাকা উন্নয়নের সকল প্রকার সহযোগিতা করার জন্য আমি বরিশালবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশালের উন্নয়নের কথা বলার পূর্বে আমি দক্ষিণ অঞ্চলের বাসিন্দা হিসেবে পদ্মা সেতু নিয়ে কিছু বলতে চাই। দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল প্রমত্তা পদ্মার উপর একটি সেতু, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক এবং একক প্রচেষ্টায় তৈরি হয়েছে। এই পদ্মা সেতুর মাধ্যমে দেশের যোগাযোগের ক্ষেত্রে এক বিস্ময়কর বিপ্লব সাধিত হয়েছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, তখন এই দক্ষিণ অঞ্চলে উন্নতি হয়। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বিগত 5 বছরে বরিশাল অভূতপূর্ণ উন্নতি হয়েছে। বরিশাল দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অভূতপূর্ণ 3 মিনিট শেষ করবেন। আমরা নির্বাচনী এলাকায় অনেক কাজ করেছি। মাননীয় স্পিকার, ভারতের সাবেক রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবুল কালামের একটি বাণী আজ খুব মনে পড়ছে। তিনি বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়েছেন, আজ যা গল্প নয়, দিনের আলোর মতো বাস্তব। তিনি একজন বিশ্বনারী প্রধানমন্ত্রী। তার ভীষণ এখন 2041 সালে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট এবং সর্বোপরি ক্ষুদ্র দারিদ্র মুক্ত জাতি পিতার স্বপ্নে সোনার বাংলা গড়ে তোলা। আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন তা বাস্তবায়নের জন্য তিনি নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছেন। তাই তো উন্নয়নের ছোঁয়া আজ দেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতি প্রান্তে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য যে বাজেট দিয়েছেন 8,700 কোটি টাকা, যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই যে উনি যে স্বপ্ন রেখেছেন স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনীতি গঠনের পথ সুগম করেছেন। এই জন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা নিবেদন করি মহিষী নারী, বঙ্গবন্ধুর সহধর্মিণী, বাঙালি জাতির গুরুত্বপূর্ণ বিভিন্ন সংগ্রামে যিনি নেপথ্য ভূমিকা পালন করে মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছেন, আওয়ামী লীগের রাজনীতিকে বিকশিত করার জন্য যিনি পর্দার অন্তরায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং যোগাযোগ রক্ষা করেছিলেন, সেই বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে আমি স্মরণ করি। 15ই আগস্ট নিহত বিভিন্ন শহীদদেরকে এবং 3রা নভেম্বর জেলখানা নিহত 4 জাতীয় নেতা সহ
অন্যান্য শহীদদেরকে, যারা আওয়ামী লীগের রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময়ে নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, বাঙালির প্রাণের প্রতিষ্ঠান আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন। আমি সেই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে লক্ষ্মীপুর 2 নির্বাচনী এলাকা থেকে পরপর 2 বার মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। আমার জেলাবাসী লক্ষ্মীপুরবাসীর পক্ষে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আমাদের সে মহান নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, 2023-24 অর্থ বছরের এই বাজেট বর্তমান সময়ের একটি বড় বাজেট। এই বাজেটের আকার 7,61,785 কোটি টাকা। এখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরা হয়েছে 2,77,582 কোটি টাকা। এই বাজেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই বাজেট একটি জনবান্ধব বাজেট। এই বাজেটে জনগণের কল্যাণের ব্যাপক বরাদ্দ রাখা হয়েছে। এই বাজেটে সামাজিক নিরাপত্তা কার্যক্রম খাতে 1,26,272 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের 16.58%। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে 123টি নানা ধরনের সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচি রয়েছে এবং এই সামাজিক কর্মসূচির মাধ্যমে দেশের কোটি কোটি মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে। 2 কোটি মানুষকে নগদ আর্থিক সহযোগিতা দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমরা এই সরকার আজকে যে বাজেট এই সংসদে উত্থাপন করেছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, এই বাজেট একটি জনমুখী বাজেট। আমরা দেখি যখনই আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, যখন বাজেট ঘোষণা হয় সেই বাজেট হয় জনবান্ধব একটি বাজেট। এই বাজেট ঘোষণার পর বাজারে দ্রব্যমূল্যের দাম রাতারাতি বাড়তে আমরা দেখি না। এবারে যে বাজেট ঘোষণা হয়েছে, বাজেট ঘোষণার পর আমরা যদি সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াকে দেখি, তাহলে এই বাজেটের কারণে বাজারে তেমন ধরনের বড় ধরনের কোন সংকট তৈরি হয়নি অথবা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়নি। আমরা দেখেছি এর আগে এই বাজেটের মাধ্যমে এমন একটি বাজেট তৈরি করা হতো যে বাজেটে বিদ্যুৎ খাতে শুধু খাম্বা তৈরি হতো, এদেশের মানুষ সেই বাজেটের মাধ্যমে গ্রামের মানুষ বিদ্যুৎ পেত না। আমরা দেখেছি শেখ হাসিনার সরকার বিদ্যুৎ খাতে বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে এদেশের শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যায়, বিদ্যুতায়ন শতভাগ হয়। আমরা দেখেছি বিএনপি সরকারের সময় শিক্ষা খাতে বাজেট অর্থ বরাদ্দ দেওয়া হতো, সেখানে সন্ত্রাসী তৈরি হতো, হিজবুল বাহারে করে মেধাবী ছাত্রদেরকে নিয়ে হাতে অস্ত্র তুলে দেওয়া হতো, শিক্ষাঙ্গন অস্ত্রের জঞ্জনানি এবং অশিক্ষার বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে রাজনীতির নামে দলবাজির মধ্য দিয়ে মেধাশূন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এবং আমরা ঢাকা সেখানে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্রী সাবিকুন্ন সনির মতো ছাত্রীকে জীবন দিতে হয়েছে তখনকার সময়ে। আর আমরা এখন দেখি শিক্ষা বান্ধব একটি শিক্ষানীতি এবং আমরা দেখি এখন বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের যন্ত্রণানি নাই, শিক্ষার পরিবেশটা ফিরে এসেছে। আমরা আজকে দেখি আমাদের সরকারের সময় দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করা হয়েছে। যিনি যেই মাত্রায় দুর্নীতি জড়িত হন, স্বাধীন দুর্নীতি কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তিনি রাজনীতিবিদ হলেও তাদেরকে সরকার প্রোটেক্ট করে না। এবং আমরা দেখি সেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে 0 টলারেন্স, সারা জাতি সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা জ্ঞাপন করে, মনে করে আজকে প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন বিশ্বনেতা। জাতীয়ভাবে শুধু নয়, আন্তর্জাতিকভাবে তার দক্ষতা এবং দুর্নীতি বিরোধী অভিযানের কারণে আন্তর্জাতিক বিশ্বে পৃথিবীর সেরা 10 জন প্রধানমন্ত্রীর জায়গায় তিনি আজকে স্থান করে নিয়ে বাঙালি জাতিকে গর্বিত করেন। আমরা একজন বাঙালি হিসাবে যখন দেখি আমাদের প্রধানমন্ত্রী ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী হলো বিশ্বের দরবারে, তার কারণে আমাদের আজকে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি, গর্বগৌরব বলতে পারি, আমরা সাহসের সাথে কথা বলতে পারি। বাঙালিরা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আছে সেখানে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে অহংকার করে। আমরা মনে করি এই অবস্থার মধ্যে আমাদের আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন। আমাদের মনে করি যে এই অবস্থার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমাদের বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, এর মাধ্যমে শুধু আমাদের গ্রাম অঞ্চলে আজকে যে ব্যাপক উন্নয়ন, বিশেষ করে সামাজিক প্রকল্পে যে উন্নয়নগুলো হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দটি আমি বাড়ানোর জন্য অনুরোধ করব। কারণ আমাদের এই সরকারের নীতি হচ্ছে গ্রাম হবে শহর, তাহলে গ্রামের উন্নয়নটা আমাদের আরো বাড়ানো দরকার। সেই কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ এবং আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ আরেকটু বাড়ানো দরকার।
পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল করার মধ্য দিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের আজকের যে সাফল্য, এটা আমাদের সারা দেশে দল ছাড়াও সাধারণ মানুষ, অন্য দলের লোকেরা আজকে স্বীকার করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশটি যে এগিয়ে যাচ্ছে, আমার নির্বাচনী এলাকায় সেই উন্নয়নের জোয়ার লাগার কারণে গত সংসদ নির্বাচনে আমার নির্বাচনী এলাকায় আমি 1,30,000 ভোট পেয়েছিলাম, আমাদের প্রতিদ্বন্দ্বী পেয়েছিল মাত্র 9,000, অর্থাৎ 1,21,000 ব্যবধানে, অতীতের সকল সময়ের তুলনায় বেশি ভোট ব্যবধানে নির্বাচিত হওয়ার কারণ মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতা, সফলতা, রাষ্ট্র পরিচালনা পরিকল্পনা। আমাদের নির্বাচনী এলাকার লক্ষ্মীপুরের চৌমুহনী থেকে লক্ষ্মীপুর এবং রায়পুর রাস্তাটি 4 লেনে উন্নীত করার জন্য আমি এখানে সড়ক ও সেতু মন্ত্রী আছেন, আমি অনুরোধ জানাবো লক্ষ্মীপুর, চৌমুহনী, লক্ষ্মীপুর এবং রায়পুর রেল লাইন সম্প্রসারণ চাঁদপুর পর্যন্ত এটি করা প্রয়োজন। লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপন করা প্রয়োজন। হাইমসর, মৌসুদিয়াট, রামগতি নদীর ভাঙ্গন রোধে আমি পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। রায়পুরে শেখ রাসেল স্টেডিয়াম কাজটি শেষ করার জন্য অনুরোধ করছি এবং কালীবাজার, পোদ্দার বাজার সড়ক সম্প্রসারণের জন্য অনুরোধ করছি। রায়পুরে পিসাসারি বঙ্গবন্ধু করেছিলেন, এদিকে আধুনিকায়ন করার জন্য অনুরোধ করছি। রায়পুর সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু করার জন্য অনুরোধ করছি। আমি শেষে অনুরোধ করব, অপ্রদর্শিত সম্পদের কর যেটি 15% ছিল, এটিকে প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাই। এতে দুর্নীতিবাজকে উৎসাহিত করার সুযোগ থাকতে পারে, সেই কারণে আমরা এটি প্রত্যাহারের দাবি জানাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজি, ঝিনাইদহ 3-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলকেই, তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করা। এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর বিনিময়ে তিনি কিছুই প্রত্যাশা করেননি। মৃত্যুকে উপেক্ষা করে জেল কাটিয়েছেন 4,682 দিন। তার স্বপ্ন ছিল এদেশের মেহনতি মানুষকে ঘিরে। কুচক্রীদের কারণে বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করলেও পূর্ণ বাস্তবায়ন করে যেতে পারেননি। সোনার বাংলা বিনির্মাণের এই অসমাপ্ত কাজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলেছে। আর্থসামাজিক উন্নয়ন বাংলাদেশ আজকে বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে। গত 15 বছরে যে অভূতপূর্ব উন্নয়ন সংগঠিত হয়েছে, তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মজবুত ভিত রচনা হয়েছে। বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের সকল উন্নয়নশীল দেশের জন্য একটি রোল মডেল। মাননীয় স্পিকার, এবারের বাজেটে বিভিন্ন প্রেক্ষাপট যথাযথই বিবেচনায় রেখে পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় নিরাপত্তা, জনগণের সুরক্ষা ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবার আমি আমার এলাকার জনগুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরার চেষ্টা করছি। জাল যার জলাতার এই স্লোগান এখন হারিয়ে গেছে। মাননীয় স্পিকার, পুঁজিবাদীদের কালো থাবায় মৎস্যজীবী সমবায় সমিতির নীতিমেলা বিদ্যমান থাকলেও তা শুভঙ্করের ফাঁকিতে পরিণত হয়েছে। আমার নির্বাচনী এলাকার প্রায় 40টি টেন্ডারভুক্ত জলাকারগুলো মৎস্যজীবী সমবায় সমিতিকে কাগজে কলমে ইজারা দেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রণালয় যে অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে রাজস্ব আদায়ের বৃদ্ধির যুক্তি দেখাচ্ছেন, তার দৃশ্যপটে বাস্তবে অঙ্কে কিছুটা বেশি হলেও আসলে সার্বিক বিবেচনায় জীববৈচিত্র্য রক্ষা এবং দারিদ্র্য বিমোচন ও মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ কারণে যুক্তিযুক্ত নয়, বরং তা হুমকি স্বরূপ। মাননীয় স্পিকার, বিল বাউর পাড়ের হাজার হাজার জেলেরা বেকার হয়ে আমার এলাকায় অতি কষ্টে তারা দিন যাপন করছে। তাদের আহাজারি ও আত্মচিৎকার আমি নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি। সবাই আইনের দোহাই দিয়ে পাশ কাটিয়ে চলে যায়, আর আশ্বাস দেয়, কেউ কথা রাখে না। এছাড়াও ইজারাদাররা মুনাফার লক্ষ্যে অধিক ঘনত্বে মাছ চাষ করায় বিল বাউরে
মাছের প্রাকৃতিক প্রজনন বিঘ্ন ঘটছে। রাসায়নিক সার ও বিষ তেল প্রয়োগ করায় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ বিলুপ্ত প্রায় এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। এমত অবস্থায় আমি এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে সবিনয়ে দুটি গণমুখী দাবি উত্থাপন করতে চাই। এক, জরুরি ভিত্তিতে আমার এলাকার বিলপাড়ের বেকার এবং দুস্থ জেলে সম্প্রদায়ের জীবিকা নির্বাহের জন্য সরজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং যত দ্রুত সম্ভব চুক্তির শর্ত ভঙ্গ করার কারণে ইজারাদারদের লিজ বাতিল করে মৎস্যজীবীদের কাছে বিল বাওর ফিরিয়ে দেওয়া হোক। দুই, বর্তমান জলমহল ব্যবস্থাপনার নীতিমালা রিভিউ করে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হোক। প্রতি একর জলাকারের জন্য একজন প্রকৃত জেলে পরিবারকে সুফলভোগী করে মৎস্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সমবায় ভিত্তিক মৎস্য চাষের প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, কর্মসংস্থান বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য আমার নির্বাচনী এলাকায় কৃষিপণ্য সংরক্ষণ এবং মূল্য সংযোজনকারী প্রক্রিয়াজাতকরণ শিল্প কলকারখানা গড়ে তোলার লক্ষ্যে একটি বিসিক শিল্পনগরী স্থাপন করার জন্য এবং মহেশপুর থেকে ঝিকরগাছার এলজিইডির সংযোগ সড়কটি সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করে মহাসড়কে রূপান্তর করার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ঐতিহাসিক স্থাপনা অপরূপ সৌন্দর্যের বিল বাওর কেন্দ্রিক দত্তনগর কৃষি খামার উকরির বিল ঘিরে একটি পর্যটন শিল্প এবং বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থানকে কপোতক্ষ নদীর তীরে খালিশপুর কুটিবাড়ি ঘিরে মাননীয় সদস্য 2 মিনিট দুইটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকাটি একটি সীমান্তবর্তী এলাকা। তার কাটাবিহীন প্রায় 17 কিলোমিটার বর্ডার দিয়ে সোনা চোরাচালান, নারী ও শিশু পাচার এবং মাদক দ্রব্যের চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে। জনগণকে সম্পৃক্ত করে প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে সমন্বয় করে একটি স্পেশাল টাস্কফোর্স গঠন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে দেশ ও জনগণকে রক্ষা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় আমি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। এখানে শেখ রাসেল ল্যাব ঠিকই আছে আইটি নির্ভর শিক্ষার যাবতীয় ব্যবস্থা, কিন্তু অধিকাংশ ল্যাব ব্যবহারের অযোগ্য, যা দুঃখজনক এবং অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠানের এই অব্যবস্থাপনা এবং নিয়োগ বাণিজ্য বন্ধ করে মানসম্মত শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করার জন্য আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকার সকল হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে প্রাপ্ত জনবল, ডাক্তারি যন্ত্রপাতি এবং আসবাবপত্র দ্রুততার সাথে সরবরাহ করার জন্য আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, 1 ইঞ্চি জমি পতিত ফেলে রাখা তো দূরে থাক, এর সর্বোচ্চ ব্যবহার না করা পাপের শামিল। জনগণকে সম্পৃক্ত করে সম্ভবত যাচাই পূর্বক নির্বাচনী এলাকার বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সরকারি সকল খাস জমি চাষের আওতায় এনে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে মাগুরা হতে ঝিনাইদহ হয়ে কালীগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ নির্বাচনের বিষয়টি বিবেচনা করার জন্য আমরা ঝিনাইদহবাসী সরকারকে ধন্যবাদ জানাই। সেই সাথে কিছুদিনের মধ্যেই পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নেটওয়ার্ক আমার নির্বাচনী এলাকার জনপদ যাতে অন্তর্ভুক্ত থাকে সে বিষয়টি। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন পঞ্চগড় 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের পর বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রথমে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো স্মরণ করছি 1952 সালের ভাষা শহীদদের, মুক্তিযুদ্ধে বীর শহীদদের সম্ভ্রম হারানো মা বোনদের, 1975 সালে 15 আগস্ট
শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর 3 পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, 10 বছরের শিশু শেখ রাসেল, বঙ্গবন্ধুর 2 পুত্রবধূ সুলতানা কামাল উরদি জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ছোট ভাই মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি, কৃষক নেতা বঙ্গবন্ধুর ভগ্নিপতি শ্রেণীবাদ রাষ্ট্রপতির সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ এবং পুলিশের বিশেষ শাখার এএসআই সিদ্দিকুর রহমান সহ মোট 18 জন শহীদকে আমি জাতীয় 4 নেতা ও যুদ্ধরত মুক্তিযোদ্ধা সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা নিহত ও আহত নেতাকর্মীদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। গত 23 জুন 2024 এদেশের প্রাচীন ঐতিহ্যবাহী সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে এই সংগঠনের প্রতিটি নেতাকর্মী এবং বিশেষ করে জাতিজনক বঙ্গবন্ধু কন্যা আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে অঙ্গীকার এই শিরোনামকে সামনে রেখে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। এটি দেশের 53তম ও জননেত্রী শেখ হাসিনা সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয় লক্ষ্য ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের লক্ষ্য ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত খাত থেকে আসবে আরো 15,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়নের কর্মসূচি এডিবির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এডিবি ধরা হয়েছে 2,45,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, বাঙালি জাতির দুর্ভাগ্য যে একজন ক্ষণজন্মা দূরদৃষ্টি সম্পন্ন নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে অকালে আমাদের হারাতে হয়েছে। স্বাধীন বাংলাদেশের জন্য এটা একটি অপূরণীয় ক্ষতি। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম 2টি নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেখানে কালের পরিক্রমায় জন্ম নিয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এই বাংলাদেশ। এদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তৎকালীন পশ্চিম পাকিস্তানের দীর্ঘ শাসন ও শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার এক গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশীদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং রূপকল্প 2021-এর সাফল্যের ধারাবাহিকতায় উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রূপকল্প 41 বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের গঠনের মধ্য দিয়ে দেশকে অনন্য এক উচ্চতায় এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়া প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিচক্ষণ দূরদর্শী প্রসারী নীতি ও কৌশল বাস্তবায়ন করে চলেছেন। এর ফলে সম্প্রতি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি বিভিন্ন সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশের জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশ হতে উত্তরণে জাতিসংঘের সকল মানদণ্ড পূরণ সক্ষম হয়েছে। মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশের ধারাবাহিকভাবে উন্নয়নের ফলে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ধারাবাহিকতায় 26 ফেব্রুয়ারি 2021 তারিখে স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল উত্তরণ করেছে। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণে নিঃসন্দেহে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার একটি বড় মাইল ফলক। এই উত্তরণ দেশের জন্য অতীব সম্মান এবং গৌরব ও মর্যাদার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সময়োপযোগী সঠিক পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে 2031 সালে উন্নত বিশ্বের কাতারে সামিল হওয়ার জন্য দৃঢ় পথে অগ্রসরমান। মাননীয় স্পিকার, বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের বিশ্ব অর্থনীতি পরিসংখ্যানে বাংলাদেশ বিশ্বে এখন এক অনন্য উদাহরণ।
চাল, পাট ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশের ক্রমাগত এগিয়ে যাচ্ছে। ফাও এর তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন চাল উৎপাদনে বিশ্বের তৃতীয় এবং পাট উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন সারা বিশ্বে আজ প্রশংসিত এবং অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় 10টি বিশেষ উদ্যোগকে চিহ্নিত করে 2014 সালের প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ হিসাবে ক্রমান্বয়ে ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ন প্রকল্প, শিক্ষার সহায়তা, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানবিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পল্লী সঞ্চয় ব্যাংক, সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা এবং বিনিয়োগ বিকাশ। মাননীয় স্পিকার, গৃহের নিশ্চয়তা, বাংলাদেশের প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, দেশের ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র বিমোচনের ধারণা মানবাধিকার নূতন ইতিহাস সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ধারণা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল হিসাবে পরিচিত। 1 মিনিট শেষ করুন। মাননীয় স্পিকার, আমি এখন আমার নির্বাচন এলাকা, আপনি জানেন, গত 15 বছরে বর্তমান সরকারের ধারাবাহিক যে উন্নয়ন, সেখান থেকে পঞ্চগড় পিছিয়ে নেই। কিন্তু তারপরেও কিছু অবকাঠামোগত যে উন্নয়ন, আজকে অর্থনৈতিকভাবে ওই অঞ্চল কোনো শিল্পের বিকাশ নেই। একটি মাত্র সুগার মিল ছিল, সেটিও আজকে বন্ধ হয়ে গেছে গত 5 বছর ধরে, এবং নতুন কোনো শিল্পায়নের কোনো সুযোগ নেই। আজকে কৃষিভিত্তিক এই যে শিল্প, সেই শিল্প আজকে যাতে পঞ্চগড় ওই অঞ্চলে হতে পারে, তার জন্য আজকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কৃষিমন্ত্রীর প্রতি। আমি আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, সেটি। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব রাশেদ খান মেনন, বরিশাল 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ, অভিনন্দন মাননীয় অর্থমন্ত্রীকে জাতীয় বাজেট উত্থাপনের জন্য। মাননীয় অর্থমন্ত্রী বিশ্ববিদ্যালয় জীবনে আমার সিনিয়র ভাই। আমরা যখন অর্থনীতি বিভাগে, সেই সময় পাকিস্তানের 22 পরিবারের সম্পদ করার বিরুদ্ধে, আঞ্চলিক বৈষম্য ও বড়লোক গরিবের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, তিনি তার সাথী ছিলেন। আমি আশা করেছিলাম 60-এর দশকের সেই, এবং তিনি কূটনীতি ক্ষেত্রেও একজন সফল এবং অনন্য ভূমিকা তিনি রেখেছেন। আমি আশা করেছিলাম সেই 60-এর দশকের নৈতিকতা এবং মুক্তিযুদ্ধের নৈতিকতার ভিত্তিতে তিনি একটি সাহসী বাজেট এখানে উত্থাপন করবেন। কিন্তু মাননীয় স্পিকার, আমি খুব দুঃখের সাথে বলছি যে আমার সেই আশা পূরণ হয়নি, বরঞ্চ আমাদের মাননীয় অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রীর পুরনো পথেই হেঁটেছেন। মাননীয় স্পিকার, বাজেট আলোচনায় আমি গত 2 বছরে যে কথা বারবার বলেছি, একটি নিষ্ঠুর অলিগার আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। সেই অলিগারকের স্বার্থেই আমাদের মূল্যস্ফীতি কমিয়ে আনা যায়নি। দ্রব্যমূল্যের খেলাফি ঋণের, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংকিং খাতে লুট, রাজ্য ও খেলাফি ঋণের বিশাল পাহাড় অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় উপনীত করেছে। মাননীয় স্পিকার, এর থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার জন ও রাষ্ট্রীয় জীবনে স্বস্তি ফিরিয়ে আনাই ছিল বর্তমান সময়ের জরুরি কর্তব্য। কিন্তু সেই লক্ষ্যে বাজেটে কোনো কার্যকরী ব্যবস্থা দেখা যায়নি। মাননীয় স্পিকার, বাজেটে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা, আমি কিন্তু তার কোনো মিল এখানে খুঁজে পাইনি। মাননীয় স্পিকার, বাজেটে মূল্যস্ফীতি সম্পর্কে বৈশ্বিক সংকটের কথা বলা হয়েছে, কিন্তু এই একই বৈশ্বিক পরিস্থিতিতে শ্রীলঙ্কা ও ভারত সেই মূল্যস্ফীতি কমিয়ে এনেছে কি, এবং বাংলাদেশ সেটা পারেনি। কেন পারেনি সে কথা বাজেটে কিন্তু উল্লেখ নাই। মাননীয় অর্থমন্ত্রী বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি আমাদেরকে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনার আশা দিয়েছেন। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। আমি প্রস্তাব করছি যে 6 মাস পরে
এই সংসদে এই মূল্যস্ফীতির বিষয়ে যেন আমরা একটি পূর্ণাঙ্গ বিতর্ক অনুষ্ঠানের ব্যবস্থা করি, মাননীয় অর্থমন্ত্রী যেন সেখানে তার পূর্ণাঙ্গ বক্তব্য আমরা যেন অংশগ্রহণ করতে পারি। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতির অভিঘাত সাধারণ মানুষকে বহন করতে হয়। এই উচ্চ মূল্যের কারণে মানুষ এখন সঞ্চয় ভেঙে তার সংসারের খরচ মেটাচ্ছে, তাদের খাদ্য তালিকার জিনিসপত্র কমিয়ে আনছে। এই বাস্তবতার আলোকেই মাননীয় অর্থমন্ত্রী তিনি কিছু আমদানি করা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক কমিয়ে দিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ। এবং এই ইতিবাচক পদক্ষেপ যদি বাজারে প্রভাব ফেলতে পারত তাহলে খুব খুশি হতাম, কিন্তু মাননীয় স্পিকার আমরা দেখেছি এর কোনো প্রভাব বাজারে নেই, বরঞ্চ উল্টো বাজার সিন্ডিকেট সে আগের মতোই দ্রব্যমূল্য নিয়ে খেলা করছে, মানুষকে তার শিকারে পরিণত করছে। সরকার স্বীকার করছেন যে সিন্ডিকেট রয়েছে, কিন্তু সেই সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগ আমরা কিন্তু দেখি না, বরঞ্চ বাজারে পরোক্ষ করে বিস্তৃত বোঝার যে প্রস্তাব করা হয়েছে তা বাজারের উপরে এসে পড়বে এবং সেটা সাধারণ মানুষকে বহন করতে হবে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে টিসিবির ডিলারশিপ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে 1 কোটি ফ্যামিলি কার্ডের কথা। এটা ঠিক যে এর ফলে গরিব মানুষের কিছু অংশ সুবিধা পাবে, কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের বিশাল অংশ তারা কিন্তু এর সুফল ভোগ করবে না। এই ক্ষেত্রে আমি বঙ্গবন্ধু স্বাধীনোত্তরকালে সেই পরিস্থিতিতে যে স্ট্যাটুটরি রেশনিং এবং মডিফাইড রেশনিং চালু করেছিলেন, আমি সেটা চালু করার কথা বলছি। এখন আর আমাদের এর জন্য বিদেশের দিকে 480 গমের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমাদের খাদ্য দিয়েই আমরা এই রেশন ব্যবস্থা, আমাদের উৎপাদন দিয়ে এই রেশন ব্যবস্থা আমরা চালু করতে পারি। মাননীয় স্পিকার, আমি আর কিছু না হোক মাননীয় অর্থমন্ত্রীকে শ্রমিকাঞ্চলের রেশনিং ব্যবস্থা চালু করার জন্য অর্থমন্ত্রীকে স্মরণ করে দেব। মাননীয় স্পিকার, আপনি জানেন বঙ্গবন্ধু শেষ সময় পর্যন্ত বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তার সেই বাংলাদেশ এখন উচ্চ বৈষম্যের দেশ, কিন্তু তার স্বীকৃতি বাজেটে নেই। সরকারি পরিসংখ্যান মতেই দেশের উপরে 10 ভাগের হাতে বাংলাদেশের সম্পদের 41 ভাগ কেন্দ্রীভূত, আর নিচে 10 ভাগের হাতে রয়েছে 1.31 ভাগ মাত্র। নিউ ইয়র্কের গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথেক্সের হিসাব অনুযায়ী বাংলাদেশ এখন ধনী উৎপাদনে পৃথিবীর নেতৃস্থানে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের শেষ ভাগে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে 1,13,586 যেটি মাত্র 2000 সালে ছিল 3,442টি। ওই হিসাব অনুযায়ী এই কোটিপতিদের 1 ভাগ ব্যাংকের মোট আমানতের 43.45 ভাগের মালিক। একথা বলা হয়ে থাকে বাংলাদেশের এই অবাক করা ধনী উৎপাদনে ঈর্ষান্বিত না হয়ে এটাকে ভালোভাবে নেওয়া উচিত। এই ধনী নিচের দিকে ট্রিকল ডাউন করবে। কিন্তু মাননীয় স্পিকার, এই যুক্তি গ্রহণ করা যেত যদি এই সম্পদ দেশে বিনিয়োগ হতো, কিন্তু এই সম্পদ দেশে বিনিয়োগ না হয়ে বিনিয়োগ হচ্ছে দেশের বাইরে। মার্কিন ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইনস্টিটিউশন দেখিয়েছে যে বছরে $7 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই বিনিয়োগ হচ্ছে কানাডার বেগমপাড়ায়, মালয়েশিয়ার সেকেন্ড হোমে, সিঙ্গাপুর, দুবাইয়ের আধুনিক শপিং মল, রিয়েল এস্টেটের হুন্ডি ব্যবসায়। এই টাকার লভ্যাংশ দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। পাচারকৃত টাকা ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নাই। অথচ প্রবাসীরা বিদেশে হাড় ভাঙা খাটুনি করে যে আয় দেশে পাঠায় তার উপর কর বসানো হচ্ছে, তাদের বিদেশ যাত্রা নিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এই অর্থ সম্পদ উপার্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ব্যাংক থেকে টাকা নিয়ে তা ফেরত না দেওয়া। ব্যাংক লুট ও দুর্নীতি। 2009 সালে 22,481 কোটি টাকার খেলাপি ঋণ এখন 1,82,000 কোটি টাকা। পুরো তফসিলীকরণে অবলম্বন ধরলে পরিমাণ 4 থেকে 5 লাখ কোটি টাকা দাঁড়াবে। মাননীয় স্পিকার, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই 2019 সালে সাবেক অর্থমন্ত্রী যখন বিশেষ গোষ্ঠীর স্বার্থে খেলাপি ঋণ পুরো তফসিলের ক্ষেত্রে ডাউন পেমেন্ট 30 ভাগ থেকে 2 ভাগে নামিয়ে আনেন, তখন এতে আপত্তি জানিয়ে আপত্তি করতে আমার দেওয়া 68 বিধির নোটিশ আপনি আলোচনা করতে দেন নাই। সেদিন অর্থমন্ত্রী বলেছিলেন আর 1 টাকাও খেলাপি ঋণ বাড়বে না, কিন্তু কেবলমাত্র এই বছরের প্রথম প্রান্তিকে 36,000 কোটি টাকার উপরে খেলাপি ঋণ বেড়েছে। আর পুরোটার কথা আগেই বলেছি। মাননীয় স্পিকার, সেদিন এই বিষয়ে আলোচনা হলে সংসদ এর বিবেক অন্তত পরিষ্কার থাকতো। এখন আমরা নই কেবল, একজন শিল্প উদ্যোক্তা সংসদ সদস্য টেলিভিশনে বলেছেন 4-5 জন লোক ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে, আর ব্যাংকের নৈরাজ্য লুট বন্ধন করতে
লুট বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক যে তগলকি ব্যবস্থা নিচ্ছে, তাতে আমরা লক্ষ্য করে দেখছি যারা পরিচালনা পরিষদ থাকে সেগুলো বাতিল হচ্ছে, কি যে পরিচালকরা ব্যাংক লুট করছে তাদের কোনো শাস্তির ব্যবস্থা সেখানে আমরা দেখছি না। মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে দেশের সর্বগ্রাসী দুর্নীতি সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিএনপি আমলে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মাননীয় স্পিকার, এই দুর্নীতি দুর্বৃত্তের বিরুদ্ধেই আমরা 14 দলের কর্মসূচি নিয়ে আন্দোলন করেছিলাম। সেই সময় আমি বিভিন্ন লেখায় দেখিয়েছিলাম দুর্নীতি বন্ধ করতে পারলেই আমাদের প্রবৃদ্ধি 2.5 ভাগ বৃদ্ধি পেত। কিন্তু বিএনপি আমলের দুর্নীতির সূচকের থেকে শীর্ষস্থান থেকে সেই কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু এখনো আমরা সেই সূচকে শীর্ষ 10-এর মধ্যে রয়েছি। বরং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি সম্পত্তি যে চিত্র বেরিয়ে আসছে তা দেশের ভাবমূর্তি কেবল নয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি করছে। একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলের অর্থাৎ আইসবার্গের টিপ অফ আইসবার্গ মাত্র, ক্ষুদ্র পরিভাগ মাত্র। এখনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতি বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে। কিন্তু দুর্ভাগ্য হলো মাননীয় স্পিকার, আমরা দেখলাম বরং এখানে পুলিশ অ্যাসোসিয়েশন থেকে সাংবাদিকদের দুর্নীতির খবর প্রকাশ করার জন্য ধমক দেওয়া হয়েছে। অনেক মন্ত্রী এই তথ্যগুলোকে অনুমান ভিত্তিক বলে অভিহিত করছেন, ডিফেন্ড করছেন। মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে দুর্নীতি বিরোধী অভিযানে চীনের উদাহরণ আনবো। সেখানে পলিট ব্যুরোর সদস্যকে পদচ্যুত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিয়েতনামের বিলিয়নিয়ার ব্যাংকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি সে পর্যন্ত যাব না, আমি কেবল বলবো দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক, তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক। ঋণ খেলাপি অর্থ আত্মসাৎকারীর জন্য ট্রাইব্যুনাল গঠন করা হোক। মাননীয় স্পিকার, আমি জানি উন্নয়নের বেদনা আছে, কিন্তু সেই বেদনা যদি চোখের সামনে দেশের সম্পদ লুট করা হয় তখন সেটা গ্রহণ করা যায় না। ওই লুটে টাকাকে সাদা করতে অর্ধেক কর দিয়ে, সদুপায়ে অর্জিত অর্থের চেয়ে অর্ধেক কর দিয়ে সাদা করার প্রস্তাব করা হয়, সেটা সততার জন্য তিরস্কার এবং অসততার জন্য পুরস্কারের সামিল হয়ে দাঁড়ায়। 2 মিনিট মাননীয় সদস্য। ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই পক্ষে যে সকল যুক্তি দেওয়া হয়েছে তা কেবল অসারই নয়, এই প্রসঙ্গে সরকারের অতীত অবস্থানের বিপরীত। খালেদা জিয়ার জন্য যেটা অনৈতিক, বর্তমানেও সেটা অনৈতিক। আশা করি অর্থমন্ত্রী এই প্রস্তাব প্রত্যাহার করে সংসদকে দায়ভার থেকে রেহাই দেবেন। মাননীয় স্পিকার, বিভিন্ন খাতের বরাদ্দ হিসেবে শিক্ষা স্বাস্থ্য খাতের বরাদ্দ টাকার অঙ্কে বেড়েছে, কিন্তু জিডিপির শতকরা হাতে নয়। বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষা খাতে বিনিয়োগ সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ, অথচ এই বিনিয়োগ এখন নাই। বরং শিক্ষাক্ষেত্রে আমরা সাম্প্রদায়িক মৌলবাদী আক্রমণে ক্রমশ পিছু হচ্ছি। সামাজিক খাতে বরাদ্দ বেড়েছে, কিন্তু আমি বহুবার বলেছি এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। সরকারি পেনশন স্কিম, সঞ্চয়পত্রের সুদ ও মুক্তিযুদ্ধের ভাতা সামাজিক নিরাপত্তা অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, এই বাজেট সেশনের আগেই আমরা একজন সংসদ সদস্যের নৃশংস খুনের ঘটনা জেনেছি, কিন্তু তার দেহাবশেষ না পাওয়ায় শোক প্রস্তাব নিতে পারেনি। কিন্তু এই খুনের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের স্বর্ণ মাদক চোরাচালান নিয়ে অপরাধ জগতের যে চিত্র বেরিয়ে আসছে, সে খবর প্রকাশিত হচ্ছে, তাতে সংসদ সদস্য এবং সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মাননীয় স্পিকার, এই বিষয়টি এখনই আরো বেশি খতিয়ে করে রাখার কেবল খুনের হিসেবে নয়, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। নিজেদের আত্মসমাজের আত্মশুদ্ধি সাহস নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলেই কেবল মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়া যাবে, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শিরোনাম অর্থপূর্ণ হবে। মাননীয় স্পিকার, আমি এখন নদীর কথা বলবো। তিস্তার চুক্তি 1.5 দশক ধরে অধরে রয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে ভারতের তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি ও সংরক্ষণে ব্যবস্থাপনায় সহযোগিতার কথা বলেছে, কিন্তু তিস্তার পানি চুক্তি কোথায় গেল সেটা আমরা জানি না। তিস্তার পানি বন্টন চুক্তি না করে এই সহযোগিতা গাছের গোড়া কেটে উপরে দিয়ে পান ঝরার সামিল। ওই সফরে গঙ্গার চুক্তি নবায়নের কথা এসছে, তার জন্য ধন্যবাদ, কিন্তু ওই চুক্তিতে গঙ্গার মাননীয় সদস্য কয় মিনিট? 2 মিনিট। জি, শেষ করুন। মানে ওই পাওয়াবিক সংকোচ থেকে খাল কেটে গঙ্গা প্রভাবিত যে বিষয়টি ছিল তা 30 বছরে বাস্তবায়ন হয়নি। বরঞ্চ
এখন ফারাক্কার উপরে আরেকটি ব্যারেজ তৈরির কথা এসছে। মানে স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তিস্তা মহাপরিকল্পনার কথা বলেছেন, কিন্তু বাজেটে তার জন্য কোনো বরাদ্দ নাই। বাজেট বরাদ্দের প্রতিটি ক্ষেত্রে রংপুর বিভাগ বঞ্চিত হয়েছে। এই আঞ্চলিক বৈষম্য দূর করে তিস্তা সহ উত্তরবঙ্গের জন্য সহবরাদ্দের ব্যবস্থা নিতে হবে। তিস্তা নিয়ে যেন আমরা ভূ রাজনীতির দৌলতের শিকার না হই। প্রয়োজনে পদ্মা সেতুর মতন নিজেদের অর্থায়নে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অব আর্থ ভূষণে ভূষিত হয়েছিলেন। জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে পৃথিবীতে তার নেতৃত্ব অব্যাহত থাকবে সেই আশা করছি। মাননীয় স্পিকার, আমি এখন দক্ষিণাঞ্চল অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য। সেইখানে পদ্মা সেতু আমাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করবে, কিন্তু ভোলা থেকে গ্যাস যদি না আনতে পারি এবং ঢাকা থেকে যদি কুয়াকাটা পর্যন্ত, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যদি 6 লেনের রাস্তা না হয়, তাহলে সেই অর্থনৈতিক অগ্রগতি থমকে দাঁড়াবে। আমার বানুরপাড়া উপজেলার সন্ধ্যা নদীর উপরে বাঁধ সেতু নির্মাণ, এটি একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেবল তাই নয় মাননীয় স্পিকার, আজকে দক্ষিণাঞ্চলের সমস্ত জেলাগুলোকে আজকে এই ঝুন্নিয়ার রেমালে যে আঘাত এসছে, তাতে মাছের ঘেরে যে ক্ষতি হয়েছে, গরুর খামারের এবং পোলট্রির যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি আমার কথা না বাড়িয়ে আমি কেবল এই কথা বলে শেষ করব। বাংলাদেশ এগিয়ে চলেছে, বাংলাদেশ এগিয়ে যাবে, তবে নিশ্চিত হবে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অর্থনৈতিক নৈরাজ্য, ব্যাংক লুট, সেগুলোকে দূর করতে পারলেই কেবল আমরা এগিয়ে সম্ভব করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব সম রেজাউল করিম পিরোজপুর 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার কথা শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের ইতিহাসের কালজয়ী মহামানব, আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1975 সালের 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আত্মাহুতি দানকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ সহ বিভিন্ন সময় যারা স্বাধিকার অধিকার আদায়ের আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে, যার অনুগ্রহে আমি পিরোজপুর 1 আসন থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা পিরোজপুর 1-এর পিরোজপুর, ইন্দুরকানী এবং নাজিরপুরের জনসাধারণকে। মাননীয় স্পিকার, বাজেটের বিষয়ে আলোচনা করতে গেলে যে সময়ের প্রয়োজন, সংক্ষিপ্ত সময় সেটা বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমার দৃষ্টিতে বৈশ্বিক অর্থনীতির যে দুরবস্থা, তার থেকে আমরা বিচ্ছিন্ন নই। এই সামগ্রিক অবস্থার আলোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের এবারের প্রস্তাবিত বাজেট সময়োপযোগী, বাস্তবায়নযোগ্য এবং আমি মনে করি এর চেয়ে ভালো বাজেট প্রস্তাব করার সুযোগও ছিল না। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনা আছে, আলোচনা সমালোচনা হবে। আমি বেশ কয়েকদিন বাজেট প্রস্তাবের পরে পত্রিকা লক্ষ্য করেছি, অনেকেই গতানুগতিক সমালোচনা করছেন, পূর্বের বছরের তাদের আর্টিকেলকে কেটে পেস্ট করে দিয়েছেন। কিন্তু এই বাজেটের প্রস্তাবনার বিকল্প কি ভালো বাজেট হতে পারে, এ জাতীয় প্যারালাল কোন প্রস্তাব আমি জ্ঞানী গুণীজন অনেকে যারা বলেছেন তাদের কাছ থেকে দেখি না। শুধু সমালোচনার প্রশ্ন নয়, বিকল্প কি হতে পারত? আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, করোনা পরিস্থিতি, বাংলাদেশের সামগ্রিক অবস্থায় এর চেয়ে ভালো কি প্রস্তাব আসতে পারত, সে জাতীয় প্রস্তাব আমরা দেখছি না। ফলে আমি মনে করি এটা একটি উত্তম বাজেট হবে। মাননীয় স্পিকার, পিরোজপুরের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন, পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েছেন, বেকুটিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু দিয়েছেন, পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েছেন, হাউজিং এস্টেট দিয়েছেন, অসংখ্য উন্নয়ন দিয়েছেন পিরোজপুরে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভয়াবহ রিমেলে পিরোজপুরের একাংশ এবং ইন্দুরকানীর একাংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যদি সেখানে স্থায়ীভাবে বাঁধের নির্মাণ করে রক্ষার ব্যবস্থা করা না হয়, তাহলে বেশ কয়েকটি গ্রাম একেবারে নদী গর্ভে হারিয়ে যাবে।
নাজিরপুরের এক অংশ, পিরোজপুরের এক অংশ এবং বিশেষ করে ইন্দুরকানীতে টগরা ফেরিঘাট থেকে চণ্ডীপুর পর্যন্ত ভয়াল স্রোতে নদীতে হারিয়ে যাওয়ার মতো অবস্থায় বেড়িবাঁধ নির্মাণ করা দরকার। আর একটি জিনিস প্রয়োজন, আমাদের অবকাঠামোগত অবস্থা পিরোজপুর একের খুবই খারাপ। সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া দরকার পিরোজপুরে, যেটা আমি বারবার বলে আসছি এবং আমি আশা করি যে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। বর্তমান সরকারের, শুধু বর্তমান না, শেখ হাসিনা সরকারের কয়েকটি সাফল্যের কথা বলবো আমি। পদ্মা ব্রিজ, মেট্রো রেল, থার্ড টার্মিনালের বাইরে গিয়ে সে কথাগুলি। প্রথম হচ্ছে বাংলাদেশের সংবিধানকে কাটছাট করে যে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে সংবিধানকে ফিরিয়ে আনা এবং অসাংবিধানিক উপায়ে কেউ যাতে ক্ষমতা দখল করতে না পারে সেজন্য নতুন যে বিধানটা সংবিধানে সংযোজন করা হয়েছে, সংবিধানের আর্টিকেল 7 ক, যে অবৈধ উপায়ে সাংবিধানিক বিধিবিধানের বাইরে গিয়ে কেউ যদি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, সংবিধানকে সাসপেন্ড করতে চায়, পরিকল্পনা করে, সমর্থন করে, অনুসমর্থন করে, তাহলে সেটা হবে রাষ্ট্রদ্রোহিতা এবং আমাদের আইনে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এর ফলে যারা অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় তারা কিন্তু আবার তাদের সেই দাম্ভিকতা, সেই সাহস নিয়ে আসছে না। এই ক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সাফল্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরের থেকে আর কোনোভাবেই অসাংবিধানিক উপায়ে কেউ সেলুট দিয়ে, কেউ আসসালামু আলাইকুম দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা বা 111-এর মতো সরকার গঠন করার সাহস তারা কেউ দেখাতে পারছে না। ফলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এবং সংবিধানকে পুনরুজ্জীবিত করে আমাদের পবিত্র সংবিধানকে 72-এর সংবিধানের সেই স্ট্রাকচারে ফিরে আনার যে গৌরবটা, এই গৌরবটা আমার মনে হয়। 2 মিনিট। মাননীয় স্পিকার, আমাকে আরেকটু সময় দেবেন। মাননীয় সদস্য, সময় সংক্ষেপ, আপনি 2 মিনিট বলুন। দুর্গম পথের নির্ভীক অভিযাত্রী শেখ হাসিনার পক্ষে এটা সম্ভব হয়েছে। দ্বিতীয় যে কৃতিত্বটা বঙ্গবন্ধু কন্যা সরকারের, আইনের শাসন প্রতিষ্ঠিত করা। আইনের শাসনের মূল কথা হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে না। অতীতে ছিল খুন খারাপি সহ বড় অপরাধ করেও একটা ইন্ডেমনিটি নিয়ে তারা বলতো আমাকে কেউ কিছু করতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা আসার পরেও কিন্তু কে অতীতে প্রধানমন্ত্রী ছিলেন, কে প্রধানমন্ত্রীর পুত্র, কে পুলিশের আইজি ছিলেন, কে কোন রাজনৈতিক নেতা ছিলেন, কিছুই বিবেচনা না করে সকলকে আইনের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত বাংলাদেশে করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যদি তিনি রাষ্ট্র ক্ষমতায় না আসতেন, তিনি যদি সরকারের দায়িত্বে না থাকতেন, তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার, বুদ্ধিজীবী হত্যার বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার, বড় বড় অপরাধীদের বিচার কেউ তাদের স্পর্শ করার সাহস পেত না। এই জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। আমি একটা দাবি করব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অসুস্থতার কারণে আজকে এখানে নাই। বাংলাদেশের খাদ্য, পুষ্টি, আমিষের বড় একটি যোগান দেয় এই মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরগুলি। সেই ক্ষেত্রে সেই মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি করা দরকার। আর আমি আইন অঙ্গনের মানুষ হিসাবে আমার একটা বিনীত প্রার্থনা থাকবে, মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, যে পরিমাণ মামলার জট, সেই মামলার জটে আদালত ভয়ঙ্কর অবস্থার ভিতরে এক একজন বিচারকের উপরে যে পরিমাণ মামলা, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় দ্রুততার সঙ্গে আরো বেশি বিচারক নিয়োগ করা, বিচার ব্যবস্থায় যারা সম্পৃক্ত উচ্চ আদালত এবং নিম্ন আদালতে তাদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার। শেষ করুন। মাননীয় স্পিকার, আমরা যদি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই তাহলে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই একমাত্র বিচার বিভাগের জন্য অবকাঠামোগত উন্নয়ন এবং বিচারকদের অন্যান্য সুযোগ সুবিধা, তাদের ট্রেনিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। আরো দরকার, তাহলে হবে কি আমাদের বিচার বিভাগ শক্তিশালী হলে গণতন্ত্রের যে পূর্ব শর্ত আইনের শাসন প্রাতিষ্ঠানিক রূপদান করা সেটাও শক্তিশালী হবে। পিরোজপুরের পক্ষ থেকে, পিরোজপুর 1 আসনের পক্ষ থেকে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।
আমি এখন মাননীয় সদস্য জনাব আফম রুহুল হক সাতক্ষীরা 3-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2024-25 সালের বাজেটের উপরে আমার আলোচনা করার জন্য ধন্যবাদ। এই সুযোগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 7,97,000 টাকার যে বাজেট উপস্থাপনা করেছেন মাননীয় অর্থমন্ত্রী, সময় উপযোগী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে পরিস্থিতি, যুদ্ধবিগ্রহ ও বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যে সুন্দর বাজেটটি আমাদের সামনে এসেছে, তা আমি মনে করি সময় উপযোগী একটি সুন্দর বাজেট। সর্বপ্রথমে আমি স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বেগম ফজিলাতুন্নেসা ও শেখ রাসেলকে, তার সেই সহ তার পরিবারের সকল নিহত পরিবার সকলকে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং যারা নিহত আহত হয়েছেন তাদের সকলের প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আমার এই দু একটি আলোচনার সুযোগ নিব। প্রথমে আমি স্মরণ করি আমার এলাকাবাসীকে, যারা আমাকে চতুর্থবারের মধ্যে নির্বাচিত করে এই এলাকায় পাঠিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি আমাকে চতুর্থবারের মতো এই সংসদে যা সাতক্ষীরা 3 থেকে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ দিয়েছেন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে, পার্লামেন্টারি কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ায় আমি মনে করি একটি সুন্দর সুযোগ এসেছে। কেননা এখানে একজন মন্ত্রী যিনি একজন চিকিৎসক, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যথেষ্ট সুযোগ আছে স্বাস্থ্য ব্যবস্থার সাথে কাজ করবার। আমি তার সাথে কাজ করে আমার মনে হয় আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করতে পারব। প্রথমে আমি অন্য সকল চাইতো আমি এলাকার কিছু কথা প্রথমেই বলবো, তার পরবর্তী পর্যায়ে আমি স্বাস্থ্য ব্যবস্থার কিছু কথা বলেই শেষ করব। প্রথমে আমি বলি যে আমার এলাকায় রিমালে যে ক্ষতি হয়েছে সেই ব্যবস্থাপনার জন্য আমি দুর্যোগ মন্ত্রী এবং আমাদের এলজিআরডি মন্ত্রী সহ তাদের কাছে আমি যে ডিও লেটার দিয়েছি যে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করবার জন্য, সেগুলো যদি সত্তর সহায়তা দেন তাহলে তারা উপকৃত হবে। আমি মনে করি যে আমার এলাকার যে সকল কার্যক্রম হয়েছে তা অনেক লম্বা কার্যক্রম, তার মধ্যে 2-1টি কথা উল্লেখ না করলেই নয়। আপনারা সকলেই জানেন যে সাতক্ষীরা একটি মেডিকেল কলেজ, আইএসটি ম্যাটস এবং 2টি 10 বেডের হসপিটাল হয়েছে। এছাড়াও যে সকল কার্যক্রম হয়েছে তার একটি অত্যন্ত সংক্ষিপ্ত বিবরণে আমি এখানে উপস্থাপনা করছি। আমি এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে এ পর্যন্ত আমার সর্বমোট 1139 কোটি টাকার কাজ হয়েছে। এর মধ্যে 662 কিলোমিটার পাকা রাস্তা এবং 322 কিলোমিটার কাঁচা রাস্তা হয়েছে। এছাড়া আমি পাবলিক হেলথ ডিপার্টমেন্টের থেকে যে সকল কার্যক্রম হয়েছে, যেমন গভীর নলকূপ 3800টি, অগভীর নলকূপ 3400টি, রেইন ওয়াটার হারভেস্টিং 8000টি ইত্যাদি যে সকল প্রকল্প, তার সকল মিলে 140,56,44,000 কোটি টাকার কার্যক্রম আমি এই 3 কার্যক্রম করতে পেরেছি। এছাড়া রোডস অ্যান্ড হাইওয়েজের মাধ্যমে আমাদের 503 কোটি টাকার একটি কার্যক্রম আমরা করতে পেরেছি। এর মধ্যে নতুন যে কার্যক্রমটি 318 কোটি টাকার একটি রাস্তা, একটি সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত সেই রাস্তাটি কার্যক্রম চলছে। এই জন্য আমি মনে করি আমার এলাকাবাসী অত্যন্ত গর্বিত এবং ধন্য হয়েছে। আমি মনে করি আমাদের এলাকার মধ্যে যে সকল রাস্তাঘাট হয়েছে তার মধ্যে বিশেষ করে মানিকখালী ব্রিজ আসানিতে উল্লেখযোগ্য। কিন্তু মানিকখালী ব্রিজ থেকে এখানে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী মহোদয় রয়েছেন। এই ব্রিজটি মানিকখালী ব্রিজটি আসানের একেবারে সদর উপজেলার সাথেই অবস্থিত। এখানে টোল তোলা হয় এবং টোল তোলার জন্য এখানে শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করা। এই টোলটি যাতে না তোলা হয় সেই বিষয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি। এছাড়া আমার সাতক্ষীরা যেখানে আসানিতে বিশেষ করে যে আমাদের নদী ভাঙন এলাকা, এই রিমালও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে খোলপেটুয়া নদী পাড়ে বাঁধানোর জন্য এবং কপোতাক্ষ নদীর করিকাউনিয়া এলাকা, এই এলাকাগুলোকে যেহেতু নদী ভাঙন এলাকা বারবার ক্ষতিগ্রস্ত হয় এবং বারবারই টাকাও খরচ করা হয়। এই খরচ করতে গেলে আমি মনে করি বিশেষ করে আমাদেরকে এগিয়ে আসতে হবে পার্মানেন্ট কোনো ব্যবস্থাপনা করবার জন্য। আমাকে একটু সময় দেবেন মাননীয় স্পিকার, আমি স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে কিছু একটু কথা বলতে চাই। আমি যেটি বলতে চাই যে আমাদের
স্বাস্থ্য ব্যবস্থায় এবারে আমাদের মাননীয় দুজন মন্ত্রী এসছেন, দুজনেই চিকিৎসক, মাননীয় চিকিৎসক বৃন্দ দুজনেই অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে কার্য পরিচালনা করছেন। কিন্তু তারপরেও আমাদের স্লাইড শুরু করা একটু আমাদের একটু মনে রাখতে হবে। আমি কয়েকটি স্লাইডের মাধ্যমে একটু উপস্থাপনা করতে চাই, দেখাতে চাই যে অবস্থাপনা। নেক্সট স্লাইডে চলে যান। যে আমাদের ব্যবস্থা, নেক্সট স্লাইড। আমাদের এখানে যে ব্যবস্থা রয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এখানে আমাদের অনেক পোস্টগুলো খালি আছে। প্রথমে যদি আমরা দেখি তাহলে নাম্বার অফ ডক্টরস রয়েছে 29,199, স্পেশাল ডক্টর রয়েছে 11,695 এবং স্পেশালিস্ট নাম্বার অফ ডেপুটেশন যে সকল চিকিৎসক পড়তে আসেন সেগুলো প্রায় 4,000 বেশি। নেক্সট স্লাইড। আমরা যদি নেক্সট স্লাইড দেখি তাহলে আমরা একটু খেয়াল করবেন উপরের দিকে। প্রথমে যে সকল চিকিৎসক বৃন্দ রয়েছেন তাদের 33,342টি ডাক্তার, তার মধ্যে 5,977 পোস্ট খালি আছে, অর্থাৎ 70% পোস্ট খালি। এই 5,000 পোস্ট খালি প্লাস 4,000 ডাক্তার আমাদের আজকে পড়তে এসেছেন, শুধু প্রায় 9,000 ডাক্তার আমাদের খালি। আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ সকল সময় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়দের কাছে বলেন যে তার এলাকায় ডাক্তার নেই। আমার এলাকায়, আমার 3টি উপজেলায় সেখানে ডাক্তার নেই। তারা চলে এসছেন পড়াশোনা করতে। আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার বিশেষ প্রয়োজন রয়েছে। আমরা নেক্সট শেষের দিকে পরের স্লাইডের দিকে যদি দেখি তাহলে দেখুন যে নন মেডিকেল পোস্ট যেখানে 60% পোস্ট দেখেন। আমরা যদি এর আগের স্লাইডটাই থাকো, হ্যাঁ এখানে থাকো, এখানে নন মেডিকেল পোস্ট এখানে প্রায় 60% পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। আমরা যদি ডান দিকের স্লাইড পড়তে পারছেন কিনা, অনেকেই হয়তো পড়তে পারছেন কিনা জানি না, তবু আমি সংখ্যাগুলো আমি বলে যাচ্ছি। এখানে প্রফেসরের পোস্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট সেখানে 759 পোস্ট ভ্যাকেন্ট। এখনই আমাদের বন্ধু বলছিলেন যে মেডিকেল কলেজগুলো পরিচালনা করা অত্যন্ত অসুবিধা, কারণ আমাদের সিনিয়র পোস্টগুলো আমরা এখানে ফিল আপ করতে পারছি না। 68% পোস্ট আর ভ্যাকেন্ট। কেন ভ্যাকেন্ট? আমরা ডিভিসির মাধ্যমে আমরা প্রমোশনের সিস্টেম করেছিলাম, কিন্তু তারপরেও সব সময় ডিভিসি হচ্ছে না এবং তার ফলে আমাদের এই পোস্টগুলো ফেলা হয়েছে। আমরা অ্যাসোসিয়েট এবং ইকুইভ্যালেন্ট পোস্টগুলো যদি দেখি তাহলে 58%, অর্থাৎ 1,990টি পোস্ট খালি আছে এখানে, তাদেরও আমরা পোস্ট দিতে পারছি না। আবার আমরা যদি দেখি সিনিয়র কনসালটেন্ট যারা আছে তাদের কিন্তু 66% পোস্ট ভ্যাকেন্ট। এই সব কারণে আমাদের আরো বিশাল অসুবিধা। আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের পোস্ট যদি দেখি তাহলে 2,175টি পোস্ট খালি এবং 37% আমাদের পোস্ট ভ্যাকেন্ট। এই সমস্যাগুলো নিয়ে আমাদের এখন আমরা আমাদের চিকিৎসক কেন্দ্রগুলো 24 ঘন্টা চালাতে হচ্ছে। সেগুলোর জন্য আমাদের চিকিৎসক যে দুজন চিকিৎসক আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন তারা নাজেহাল হয়ে যাচ্ছেন এবং আমাদের যে বুঝতে হবে যে আমরা কি করে এখন করতে পারি। আমাদের এখনই প্রায় 3 থেকে 4,000 ডাক্তার দরকার, যাদেরকে আমরা ইমিডিয়েটলি রিক্রুট করা দরকার। কিন্তু রিক্রুট করতে গেলে আমরা যেতে হবে পাবলিক সার্ভিস কমিশনে। পাবলিক সার্ভিস কমিশনে গেলে প্রায় 2 বছর লেগে যাবে পাবলিক সার্ভিস কমিশনে ডাক্তার রিক্রুট করে তাদেরকে দিতে। সুতরাং বর্তমানে আমরা যদি রিক্রুট করতে চাই তাহলে স্পেশালাইজড বিসিএস ছাড়া, যে কেবলমাত্র ডাক্তারদের জন্য শর্ট বিসিএস এবং শুধু ডাক্তারদের রিক্রুটমেন্টের জন্য তা আসলে যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসক এখানে দিতে পারবো না। শুধু চিকিৎসক দিলেই হবে না, আমাদের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা মানুষের মধ্যে আস্থা জানতে পারছি না। নেক্সট স্লাইডে যাও। আমরা এখানে পড়তে পারবেন না, কিন্তু আপনারা দেখছেন ডান দিকে এবং বাম দিকে যে দুটি বার দেখতে পাচ্ছেন, সেটা এমনি সংক্ষেপে আমি বলে দিই। ডান দিকে যে বারটি বড় বড় বারগুলো আছে সেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, আমাদের স্পেশালিস্টদের রিকোয়ারমেন্ট। আর বাম দিকে যে ছোট ছোট বারগুলো আছেন সেই সকল বারগুলো হচ্ছে আমাদের যে সকল স্পেশালিস্ট আছে আমাদের অলরেডি আছে। সুতরাং দেখছেন কত সাংঘাতিক ব্যবধান। এই ব্যবধানের মাধ্যমে আমরা কিন্তু কাজ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আমি আসলে যে কথাটি বলতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা আছে। আমরা কমিউনিটি ক্লিনিক থেকে আজকে আমরা স্পেশালাইজ হসপিটাল, আমাদের কমিউনিটি ক্লিনিকের মধ্যে 32 রকম ওষুধ বিনা পয়সায় পাচ্ছি। আমরা স্পেশালাইজ হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট করছি, কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট করছি, করোনারি বাইপাস করছি। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার আমূল পরিবর্তন যদি আমরা না আনতে পারি, যে ব্যবস্থাপনার পরিবর্তন যদি না আনতে পারি, আমরা ডিসেন্ট্রালাইজেশন যদি না করতে পারি, আমাদের হসপিটালগুলোকে যে আগের মতো পরিচালনা যদি করতে হয় তাহলে আমরা এইগুলোকে চালাতে পারবো। নেক্সট স্লাইডে যাও।
আমি এই স্লাইডের মাধ্যমে এখানে বুঝাচ্ছি যে আমাদের কমিউনিটি ক্লিনিকে যেটি দেখছেন আমরা স্মার্ট হেলথ আমরা ব্যবস্থাপনার মাধ্যমে যে ইনস্ট্রুমেন্টগুলো দেখছেন এটি স্মার্ট হেলথের ব্যবস্থাপনা। এই স্মার্ট হেলথটি প্রত্যেকটি আমাদের মোবাইলের মাধ্যমে কানেক্ট করা যায় এবং মোবাইলের মাধ্যমে কানেক্ট করে এটা ক্লাউডে চলে যেতে পারে স্ট্রেট ওয়ে। আমরা নেক্সট স্লাইডে যাও। সুতরাং আমরা করতে পারি, আমরা যদি করতে পারি তাহলে দেখতে পারবেন এখানে একটি আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটা স্মার্ট বাংলাদেশের মধ্যে জন্য স্মার্ট হেলথ ব্যবস্থাপনা করা যায়। সেই ছোট্ট একটি ভিডিও আছে এখানে। এর সমাধান হলো প্রযুক্তি, যেখানে আইওটি ডিভাইস ও এআই বেস সিস্টেমের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা যেমন অসংক্রামক ব্যাধি বা গর্ভবতী মায়ের স্বাস্থ্য ঝুঁকি নির্ণয়, এছাড়া অনলাইনে স্বাস্থ্য তথ্য দেখে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতাল এবং ল্যাবে রেফারেল করা সম্ভব, যাতে সঠিক সময়ে রোগ প্রতিকার করা যায়। এআই ও আইওটি ডিভাইস এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার এমন সংযুক্তি দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থাপনাকে সহজ করবে, সরকারি বা বেসরকারি হাসপাতালে ভিড় কমিয়ে মানসম্পন্ন সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, যার সুফল এর মধ্যেই দেখা যাচ্ছে। এভাবেই সম্ভব হবে ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্জন, সবার জন্য স্বাস্থ্যসেবা। স্মার্ট জাতি, স্মার্ট বাংলাদেশ। আমরা যদি স্মার্ট জাতি চাই, আমরা যদি স্মার্ট হেলথ চাই, তাহলে এআই এর ব্যবস্থা আমাদের স্মার্ট এবং টেকনোলজিকে ব্যবস্থাপনা করতে হলে এবং স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন আনতে হলে আমি মনে করি একটি কমিটি বসবার দরকার, কয়েকজনকে নিয়ে রিসার্চ করার দরকার এবং স্বাস্থ্য ব্যবস্থায় কি পরিবর্তন আনার দরকার, কেমন করে স্বাস্থ্য ব্যবস্থাপনা চলবে, কেমন করে একটি উপজেলা থেকে, কেমন করে একটি কমিউনিটি ক্লিনিক থেকে, কেমন করে একটি ডিস্ট্রিক্ট থেকে মেডিকেল কলেজ বা বার্ন ইউনিট বা নিউরোসার্জিক্যাল সেন্টারে রেফারেল হবে, সবটি এটি এই স্মার্ট হেলথের মাধ্যমে করা সম্ভব। আমাদের সব হাসপাতালগুলো আজকাল ইন্টারনেট দিয়ে কানেক্টেড, কিন্তু আমরা এই সিস্টেমগুলোকে যদি করতে পারি তাহলে আমরা বসে সকলে মিলে বসে, আই ডু নট ক্লেম টু বি দ্য মোস্ট এক্সপার্ট, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি অনেকের সাথে আলাপ আলোচনা করেছি এবং সেগুলো সন্নিবেশিত করেছি। আমরা মনে করি এই সকলের সাথে আলোচনা করে নতুন পদ্ধতি থেকে হেলথ ব্যবস্থাপনা যদি না চালাতে চাই তাহলে আমাদের হেলথ ব্যবস্থাপনা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি।